আসসালামু আলাইকুম। আজ ৩রা মে ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশকে অবিশ্বাস্য চাপ দিল যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিল হেফাজতে ইসলাম। কাতারে গেলেন সেনাপ্রধান, ডাক্তার শফিক দিলেন নতুন তথ্য। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে আলোচনা করতে যান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এই সময় দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন তিনি। ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তুলা আমদানি করতে চাপ দেন ডক্টর খলিলকে। মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট এর কলামিস্ট ম্যাট বাইয়ের এক কলামের বরাতে নেত্র নিউজ এ তথ্য জানিয়েছে। ম্যাট বাইয়ের লেখায় বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। দেশটি পশ্চিম আফ্রিকা ও ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরও বেশি মার্কিন তুলা কিনতে হবে, এমন শর্ত দেন ওই কর্মকর্তা। এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন। ওই বৈঠকের পরেই খলিলুর রহমানকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে দেখতে পেয়ে হতচকিত হয়ে ওঠেন তিনি। কলামে বলা হয়, মাস্ক স্টারলিংক ও বাংলাদেশের নিয়ন্ত্রণকারকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান। যদিও স্টারলিংককে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে না দিতে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর চাপ ছিল। ওই প্রেক্ষাপটে মাস্কের সঙ্গে বৈঠকটির চিত্র দাঁড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র রপ্তানিকারক দেশটি যুক্তরাষ্ট্র থেকে সুবিধাজনক বাণিজ্য শর্ত পাবে না যদি স্টারলিংককে বাংলাদেশের বাজারে ঢুকতে না দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা কিংবা ওয়াশিংটন কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি। তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায়। ৯০ মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিফিথসের সঙ্গে কথা হয় ইউনুস ও খলিলুর রহমানের। ওই বৈঠকে মাস্ককে বাংলাদেশে সফরে এসে স্টারলিংক সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তবে কূটনৈতিক দেনা পাওনার আভাস উড়িয়ে দিয়ে বাংলাদেশি কর্মকর্তারা স্টারলিংককে ভবিষ্যৎ ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে তুলে ধরছেন। এক্ষেত্রে যুক্তি হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের আওয়ামী লীগ সরকার বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্লককে ব্যবহার করেছে। সেই চর্চার অবসান চায় নতুন সরকার। গত মাসের শেষ দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা স্টারলিংককে 10 বছরের লাইসেন্স প্রদান করে। নারী বিষয়ক সংস্থার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করলে জনগণ তা মেনে নেবে না। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম। সকাল 9টায় সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে, যা পরে জনসমুদ্রে রূপ নেয়। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। পাশাপাশি 2013 সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। হেফাজতে ইসলামের নেতারা সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি জাতি। কোনো সরকার ইসলাম বিরোধী পদক্ষেপ নিলে তা কঠোর প্রতিরোধের মুখে পড়বে। সমাবেশ থেকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন ইসলাম ও দেশের ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। হেফাজতে ইসলামের 2013 সালের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 58 জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি, ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য শাপলা চত্বরের গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে যায়।
যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশায় ছিল, তখন আমি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছিল। তিনি আরও বলেন, 2 সপ্তাহব্যাপী তদন্তের সময় রাস্তাঘাট চষে বেড়ানো, হাসপাতালের নথিপত্র ঘেঁটে দেখা, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা, মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করার সময় আমি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয়ে ভীত ছিলাম। নিরাপত্তার কারণে তিনি আগে কখনো তার কাজের কৃতিত্ব দাবি করতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন। তবে সহকর্মী সাংবাদিকরা তার কাজের প্রশংসা করলে তিনি আনন্দিত হন বলে জানিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তবে এই সময় সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। শনিবার ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আমরা 2টি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এই সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 6 মাসের সময়সীমা ঘোষণা করেছেন। এ বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের 3 ভাগের 2 ভাগ রোজা থাকবে। সে সময় নির্বাচন সম্ভব নয়। চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয় এবং অংশীজনেরা সেরকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে সূচকে এবারও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF 2025 সালের সূচকে এমন তথ্য প্রকাশ করেছে। 33.71 স্কোর নিয়ে 180টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান 149তম। 2024 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 165তম। এর আগের বছর ছিল 163তম। 2018 সালের পর এই প্রথম সূচকে 150-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ। RSF এর এ বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 151তম, পাকিস্তানের 158তম ও ভুটানের 152তম। সূচকে এই 3টি দেশ বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। তবে নেপালে 90তম, শ্রীলঙ্কা 139তম ও মালদ্বীপ 104তম বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। 23 বছর ধরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি মনে করে এবার গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন ওয়াকারুজ্জামান। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 5 মে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং 10 এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা সফরের সময় জানা যায়, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে আমাদের সৈন্যরা দায়িত্ব পালন করছে। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর একটা ব্যাচ আসবে। আমরা চাইছি যেন এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি যাতে করা যায়। আমাদের সামরিক সচিব এবং SSF প্রধান আমাকে আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছে। এবার ভারত পাকিস্তান যুদ্ধের খবর। ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী 2 দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করছেন বিশেষজ্ঞরা। আলোচনা হচ্ছে 2 দেশের সামরিক সক্ষমতা নিয়েও।
সামরিক বিশ্লেষণে দেখা যায় ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 এবং 13,350 সদস্য রয়েছে কোস্ট গার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীতে মোট সদস্য রয়েছে 7 লাখ। এর মধ্যে সেনা সদস্য 5,60,000, বিমান বাহিনীতে 70,000 আর নৌবাহিনীতে কাজ করছে 30,000। ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে 9,743টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 4,619টি। ভারতের ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের কাছে আছে 2,537টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 730টি আর পাকিস্তানের বহরে রয়েছে 452টি। ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধজাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে 8টি সাবমেরিন এবং 10টি যুদ্ধজাহাজ। পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 170টি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে, একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাঁধ বা এ জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের উপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত 26 পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি। এদিকে পেহেলগামের হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। তবে নয়াদিল্লির শাস্তিমূলক পদক্ষেপের জন্য পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ, পাকিস্তানে অবস্থানরত ভারতীয় ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এ হামলার জেরে গত 11 দিন ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার এই দুই চিরবৈরী প্রতিবেশী দেশের মধ্যে। গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে খাজা আসিফ মনে করেন এখনও দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি, এখনও এমনটা ভাবার কোনো কারণ নেই, জিও নিউজকে বলেন খাজা আসিফ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমাদের জীবনে, পরিবারে অথবা কর্মক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে প্রতিদিনই। এইসব গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের খোঁজ খবর আমাদেরকে রাখতে হয়। ধরুন চিকিৎসার জন্য প্রয়োজন হয় অথবা জরুরি কোনো সমস্যা হয়ে গেল, সেই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের খোঁজ খবর রাখতে হয়। তো এই জন্যেই আপনি
এই সমস্ত অতি জরুরি বিষয়গুলোর একটা তালিকা করে সংশ্লিষ্ট নাম্বারগুলো যদি ফোনে আলাদা ক্যাটাগরি করে রাখতে পারেন তাহলে যে কোনো সময় কাজে লাগতে পারে। ধরুন আপনি আপনার গাড়ি দিয়েই যাচ্ছেন, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল, তাহলে তাৎক্ষণিক কারো না কারো পরামর্শ দরকার, সেই পরামর্শ দেওয়ার মতো ব্যক্তির নাম্বার আছে কিনা। ধরুন এক্ষুনি আপনাকে হসপিটালে যেতে হবে বা কোনো ডাক্তারের সহায়তা নিতে হবে, ডাক্তারের নাম্বার কি আপনার ফোনে আছে কিনা। এভাবে জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি আলাদা করুন, এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতিষ্ঠানের ফোন নাম্বারগুলো সংরক্ষণে রাখুন আপনার সেল ফোনে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে উপযুক্ত সময় হলে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানাবে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিফ ইফতিখার বলেন, কাশ্মীর পরিস্থিতি এখন আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে, তাই জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। তিনি জানান, পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার পথ খোলা রেখেছে। তিনি আরও বলেন, পাকিস্তান সংঘর্ষ চায় না, তবে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইন্ডাস নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের ভারতীয় সিদ্ধান্তকে তিনি যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। পাকিস্তান জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানালেও ভারত এখনও কোনো সাড়া দেয়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।